হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা জিওগ্রাফি অপশনালের পেপার 1 ওশনোগ্রাফির বটম টোপোগ্রাফি অফ ওশেন বেসিন এই অংশটা জানব। জিওমরফোলজি, ক্লাইমেটোলজি এবং এর পরবর্তী অংশ হচ্ছে ওশনোগ্রাফি। ওশনোগ্রাফির ইতিপূর্বে আমরা সমুদ্র স্রোত সম্পর্কে জেনেছি, ওশেন কারেন্টস এই পোর্শনটা, ইন্ডিয়ান প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক ওশেনস এই পোর্শনটা আমরা জেনেছি। তো এরপর আমরা সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি অর্থাৎ বটম টোপোগ্রাফি অফ ওশেন বেসিনস, সমুদ্রের নিচে, সমুদ্রের জলের নিচে সমুদ্রের যে অংশটা সেটা হচ্ছে বটম অংশ অর্থাৎ সমুদ্রের তলদেশ। তো সেই বটম অংশে যে ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় অর্থাৎ সমভূমি, পাহাড়, মালভূমি, এই ধরনের যে ভূমিরূপ আমরা সাধারণ ভূপ্রকৃতিতে দেখে থাকি, সমুদ্রের নিচেও কিন্তু ঠিক এই ধরনেরই বিভিন্ন ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তো সেটাকেই বটম টোপোগ্রাফি অফ ওশেন বেসিন বলে। তো এটা সম্পর্কে আমরা জানবো। এবং এরপর রয়েছে ইন্ডিয়ান প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক ওশেন, অর্থাৎ জেনারেল যে ভূপ্রকৃতিগুলো হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে পার্টিকুলার ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরের তলদেশে কী ধরনের ভূমিরূপ রয়েছে, প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক ওশেন এই দুটো মহাসাগরেরও আমাদের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা জেনারেল যে ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে জানবো, এবং তারও আগে এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে সেটা একটু দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2019-এর প্রশ্ন, মেনশন দ্য ডিফারেন্ট কন্ডিশনস দ্যাট আর ফেভারেবল ফর দ্য গ্রোথ অফ কোরাল রিফ। প্রবাল দ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি কী কী সেইগুলো 26 নম্বর রয়েছে সেখানে। অ্যাকাউন্ট ফর দ্য সারফেস ওশেন কারেন্টস অফ দ্য আটলান্টিক ওশেন উইথ ইলাস্ট্রেশনস। তো 14 নম্বর রয়েছে আটলান্টিক মহাসাগরের যে সমস্ত স্রোতগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো। তো সেখানে চিত্রসহ আলোচনা করতে বলা হয়েছে, যেটা আমরা এর আগের দিন দেখেছি আটলান্টিক মহাসাগরের স্রোত, সেখানে কিন্তু 14 নম্বর দেওয়া রয়েছে। তো ওই পুরো অংশটা লিখে আসলে সেখানে কিন্তু খুব ভালো মার্কস আশা করা যায়। এবং এখানে কোরাল রিফ সম্পর্কে রয়েছে, এটা আমরা পরবর্তী সময় জানবো যে প্রবাল দ্বীপ কাকে বলে, সেটা কিভাবে উৎপত্তি হয়, এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, সেটা পরবর্তী অংশে আমরা জানবো। এটা 2019-এর একটা প্রশ্ন ছিল। এরপর 2016 সালের একটা প্রশ্ন, স্পেসিফাই দ্য ক্যারেক্টার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দ্য কন্টিনেন্টাল সেলফ। অর্থাৎ এই কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান অর্থাৎ ওই পার্টিকুলার সমুদ্রের নিচের এক ধরনের ভূমিরূপ, সেই ভূমিরূপের বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, এবং সেখানে রয়েছে 12 নাম্বার। নেক্সট, ক্লাসিফাই দ্য ম্যারাইন সেডিমেন্টস সিটিং সুইটেবল এক্সাম্পলস। তো সমুদ্রের তলদেশে যে ধরনের অবক্ষেপ হয়, বিভিন্ন ধরনের অবক্ষেপ হয়, সেই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। শুধুমাত্র পলি নয়, নানান ধরনের অবক্ষেপ হয়, কারণ সমুদ্রে প্রচুর পরিমাণ প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, তাদের মৃতদেহ থেকেও বিভিন্ন ধরনের অবক্ষেপ তৈরি হয়। তো সেইগুলো সম্পর্কে ডিটেলস জানতে চাওয়া হয়েছে, এবং চিত্রসহ এক্সাম্পল সহ আলোচনা করতে বলা হয়েছে। চিত্রসহ সব জায়গাতে বলা নাও থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই মাস্ট। আমাদের প্রশ্নের প্রথমেই লেখা থাকে যে চিত্রসহ এগুলো কিন্তু ডিসকাস করার কথা বলা থাকে। তো যাই হোক, এখানে সমুদ্রের তলদেশের যে স্পেসিফিক ভূপ্রকৃতি সেটা নিয়ে বলা রয়েছে, এবং আরও একটা বছরে এটা কিন্তু ডিটেলস পুরোটা এসেছিল 40 নম্বরে। এটা আমরা দেখছি 2015 সালের প্রশ্ন। 2016তেও সমুদ্র ভূগোল থেকে প্রশ্ন এসেছে, এবং 2015তে এসেছিল। গিভ দ্য ডিটেইল অ্যাকাউন্ট অফ ফরমেশন অফ ওশেন বটম ফিচার্স। অর্থাৎ ডিটেলসে বলতে হবে সমুদ্রের তলদেশে কী ধরনের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায় ইন লাইট অফ জিও টেকটনিক অ্যাক্টিভিটিস। অর্থাৎ পাত সংস্থানগত কারণে সাথে রিলেট করে আমাদের কিন্তু এটা বর্ণনা করতে হবে। এখানে কিন্তু সরাসরি পুরো 40 নাম্বারই রয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু অত্যন্ত ডিটেলস এটা বলতে হবে। তো
যাই হোক, আমরা এই সম্পর্কে ডিটেলসে জানবো, সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে ডিটেলসে জানবো। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতির চিত্র। সমুদ্রের জলটা এখানে কিছুটা গ্রিনিশ কালারে রয়েছে। যাই হোক, তো এই যে কন্টিনেন্টাল সেলফ, অর্থাৎ এখান থেকে সমুদ্রের উপকূল ভাগ, সমুদ্রের উপকূলের জলরাশি এখান দিয়ে রয়েছে, এটা সমুদ্র তল, সমুদ্র পৃষ্ঠ। এবার এই ঠিক নিচেই রয়েছে কন্টিনেন্টাল সেলফ, যেটা বাংলাতে আমরা মহী সোপান বলে থাকি। মহী সোপান, মহী অর্থ মহাদেশ, সোপান অর্থাৎ ধাপ। তো এই মহাদেশ থেকে, অর্থাৎ এই স্থলভাগ থেকে যে ধাপে ধাপে ঢাল হয়ে নেমে যাচ্ছে নিচের দিকে, সেই অংশটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান। ঠিক তার পরবর্তী মহীসোপান শেষ হয়ে কিন্তু মহী ঢাল শুরু হচ্ছে, অর্থাৎ মহাদেশীয় ঢাল শুরু হচ্ছে, সেটা বলা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ, মহী ঢাল বা মহাদেশীয় ঢাল। তো স্লোপটা আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট খাড়া ঢাল রয়েছে, খাড়া ঢাল গিয়ে একেবারে সমুদ্রের নিচে তলদেশ ভূপ্রকৃতির সাথে মিশে গেছে। এটা কিন্তু সমুদ্র সমতল, সমুদ্রের যে সমভূমি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সমুদ্র অংশেই সবগুলোই থাকে, এর আগেই বলেছি। তো এই সমভূমি রয়েছে, এখানে পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে উপরে কিন্তু আমরা এটা জেগে রয়েছে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে ভলক্যানিক অ্যাক্টিভিটি হচ্ছে। তো এরকম ভলক্যানিক বিভিন্ন পাহাড় থাকে, বিশেষত প্রশান্ত মহাসাগরে অধিকাংশ এই আগ্নেয়গিরিগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো সমুদ্রের চারপাশে ঘিরে থাকে, রিং অফ ফায়ারের মধ্যে যেটা পড়ে। এখানে মিড ওশেন রিজ, সমুদ্রের একেবারে মধ্যবর্তী অংশে শৈলশিরা থাকে, অর্থাৎ এখানে এই যে দীর্ঘ দীর্ঘ বিস্তৃত পরপর পরপর অনেকগুলো পাহাড়ের এই যে সারি রয়েছে, এটাকে শৈলশিরা বলে। মধ্য অক্ষাংশের শৈলশিরা বলা হয়, মধ্য মহাসাগরীয় শৈলশিরা বলা হয়। তো এটাকে বলা হচ্ছে মিড ওশেন রিজ বা মধ্য মহাসাগরীয় শৈলশিরা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এদিকেও কন্টিনেন্টাল স্লোপ রয়েছে, কন্টিনেন্টাল সেলফ রয়েছে। তো এই মূল ভূপ্রকৃতি, যেটা আমরা স্বাভাবিকভাবে সাধারণ ভূপ্রকৃতিতে দেখে থাকি, সেটাই কিন্তু সমুদ্রের তলদেশে দেখতে পাওয়া যায়। তো এর যে ডিটেলস, আমরা একটা প্রশ্নে দেখলাম যে মহীর সোপান সম্পর্কে শুধুমাত্র ডিটেলস জানতে চাওয়া হয়েছে 12 নম্বরে। আবার একটা প্রশ্নে দেখলাম পুরো সমস্ত ভূপ্রকৃতি কিন্তু 40 নম্বরে চলে এসেছে। তো প্রত্যেকটা খুঁটিয়ে অত্যন্ত ভালো করে কিন্তু আমাদের জানতে হবে, প্রত্যেকটা ভূমিরূপ সম্পর্কে আমাদের জানতে হবে। তো সেটা আমরা এবার ডিটেলসে জানবো। এখানে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটা কিন্তু আমাদের অঙ্কন করতেও হবে। মহীসোপান, মহীঢাল এখানে কিন্তু দেখানো রয়েছে। মহীসোপান এই যে ধাপটা এখানে আসছে, এবং তারপরে মহীঢাল অংশটা এখানে গায়ট দেখানো আছে, যেটা ডুবো পাহাড় বলা হয়। গায়ট সম্পর্কে আমরা সি ফ্লোর স্প্রেডিংয়ে পেয়েছি, সমুদ্রবক্ষের বিস্তৃতি অংশে আমরা গায়ট পেয়েছি, অর্থাৎ যার মস্তক দেশটা কিন্তু সমতল, যেটা একসময় সমুদ্র সমতলে অবস্থান করত এবং পরবর্তী সময়ে নিচে নেমে গেছে পাত সংস্থানজনিত কারণে। তো সেটা একটা ভূমিরূপ সমুদ্রের তলদেশে। গিরিখাত রয়েছে, ক্যানিয়ন গিরিখাত, এই যে সরু সরু গিরিখাতগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে ক্যানিয়ন বলা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ এটা, মধ্য সামুদ্রিক শৈলশিরাটা এখানে দেখানো রয়েছে এইভাবে। গভীর সমুদ্রের সমভূমি রয়েছে, গভীর সমুদ্রের পাহাড় রয়েছে, বৃত্তচাপীয় দ্বীপমালা, অর্থাৎ বৃত্তচাপের মতো পরপর এইভাবে বৃত্তচাপের মতো পরপর গোলাকারে অবস্থান করে। তো সেই দ্বীপগুলোকে বলা হয় বৃত্তচাপীয় দ্বীপমালা। কোনো পাতের সীমান্ত অংশে একটা প্লেট, একটা পাত, সামুদ্রিক পাত, তার সীমান্ত অংশে কিন্তু এটা অবস্থান করে, এবং এটাকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলা। যাই হোক, এই সম্পর্কে ভূমিরূপ আমরা আবারও জিওমরফোলজি পোর্শনে পড়বো, জানবো। তো এখানে আমরা সমুদ্রের নিচের ভূপ্রকৃতি এগুলো সম্পর্কে ডিটেলস জানছি। প্রথমে রয়েছে মহীসোপান। মহীসোপান থেকে কিন্তু 12 নম্বরের একটা প্রশ্ন এসেছিল, মনে রাখতে হবে। এখন যেরকম যে কোনো ভূমিরূপ থেকে কিন্তু 12 নাম্বার বা তার বেশি বা তার কম নাম্বারের প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে। আমাদের ডিটেলসে পড়তে হবে, মূল কথা হচ্ছে ডিটেলসে জানতে হবে। তো মহীসোপান কাকে বলা হচ্ছে? সমুদ্রে নিমজ্জিত প্রায় 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত মৃদু ঢাল বিশিষ্ট। ঢালটা কিন্তু মৃদু হয়। আমরা দেখলাম মহীসোপান এবং মহীঢাল, অর্থাৎ সমুদ্র উপকূল ভাগ বেলাভূমি থেকে জলের শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে অল্প ঢালে এটা কিন্তু নেমে গেছে, বেশ কিছু দেওয়ার পর তারপরে এই মূল ঢালটা শুরু হচ্ছে। তো এই পর্যন্ত হচ্ছে মহীসোপান। অর্থাৎ আমরা যদি এটা 3D করি তাহলে কিন্তু এরকম একটা চিত্র আসবে। এখান থেকে
সমুদ্র সমতল, সমুদ্রপৃষ্ঠ, জল রয়েছে এবং এই ঢাল, এই ঢাল এটা হচ্ছে মহীসোপান আর এটা হচ্ছে মহীঢাল। তো এই ভূমিরূপ 200 মিটার পর্যন্ত প্রায় বিস্তৃত থাকে। 200 মিটারের পর থেকে এটা গড় বিস্তার বলা রয়েছে, তো ম্যাক্সিমাম এটা থাকে 200 মিটার গভীর বিস্তার, 200 মিটার পর্যন্ত এর বিস্তার থাকে। তো এটাকে বলা হচ্ছে মহীসোপান। আর এই যে ঢালটা হয় কিন্তু 1 থেকে 2 ডিগ্রি ঢাল হয় সাধারণত, খুব বেশি ঢাল হয় না। উৎপত্তি সংক্রান্ত ধারণা এটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে কিভাবে এটা তৈরি হয়েছে, বটম রিলিফটা ফরমেশনটা কিভাবে হয়েছে, ফরমেশন অফ বটম রিলিফ অফ ওশেন। তো এই উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে, কিভাবে এর উৎপত্তি হলো। প্রথমত মহীসোপানের উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে মহাদেশীয় প্রান্তভাগ সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের ক্ষয়কার্যের ফলে মহীসোপানে পরিণত হয়। অর্থাৎ আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য পড়েছি, সেখানে বিভিন্ন ভূমিরূপ পড়েছি, তো সেই সমুদ্র তরঙ্গের আঘাতের ফলেই এই মহাদেশীয় প্রান্তভাগটা তৈরি হয়েছে এরকম বলা হয়। এছাড়া নদীবাহিত কর্করীয় প্রবাহ ডেট্রিটাস, অর্থাৎ নদী যে সমস্ত অবক্ষেপ রয়েছে সেইগুলো আমরা জানি নদী সমুদ্রে গিয়ে মেশে, তো নদী যেগুলো বয়ে আনলো সেগুলো সমুদ্রে সঞ্চিত হচ্ছে, মহীসোপানের উৎপত্তি হচ্ছে। নেক্সট, ভূভ্যন্তর থেকে উপরের দিকে উত্থিত ম্যাগমার পরিচলন স্রোতের প্রভাবে মহাদেশীয় প্রান্তভাগ বসে গিয়ে মহীসোপানের উৎপত্তি হয়। তো ম্যাগমার পরিচলন স্রোত আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ম্যাগমা রয়েছে এখানে মিডোসেনিক হ্রদ যেটা শৈলশিরা যেটা পড়লাম, এখানে কিন্তু ম্যাগমা প্রবাহিত হয়। তো এই যে ম্যাগমার প্রবাহ এখানে আমরা দেখতে পাচ্ছি, ম্যাগমার প্রবাহ হচ্ছে এটা উপকূল ভাগের কাছাকাছি। তো এই যে ম্যাগমা প্রবাহ, তার ফলেও কিন্তু এই মহাদেশীয় প্রান্তভাগ তৈরি হতে পারে। সমান্তরাল চ্যুতি মহাদেশীয় প্রান্তভাগ সমুদ্রে নিমজ্জিত হয়ে মহীসোপানের উৎপত্তি হয়। সমান্তরাল চ্যুতিটা এরকম হয়, অর্থাৎ এরা প্রথমে একই সমতলে অবস্থান করত এভাবে, কিন্তু প্রথমে ফাটল তৈরি হয়েছে, তারপর একটা একটা কিন্তু এরা নিচের দিকে নেমে গেছে। তো এইভাবে এই যে ধাপ তৈরি হচ্ছে, এই যে ধাপ তৈরি হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে, এর ফলেই কিন্তু এই সমান্তরাল চ্যুতি, অর্থাৎ প্রত্যেকটা এই যে সমান্তরাল ফাটলের ফলে নিচে নেমে যাচ্ছে, এর ফলে তৈরি হচ্ছে মহীসোপান, এরকম মতবাদে বলা হয়। তো বিভিন্ন ভৌগোলিকের বিভিন্ন মতবাদ রয়েছে, সেগুলো আমরা এখানে তুলে ধরলাম। এরপর বৈশিষ্ট্য বলা হয়েছে, সরাসরি কিন্তু ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলা হয়েছিল, তো এখানে আমরা বৈশিষ্ট্য বলবো। মহীসোপান প্রকৃতপক্ষে মহাদেশীয় ভূভাগের জলমগ্ন অংশ বা এর প্রান্তভাগ, অর্থাৎ এটা সমুদ্রের ভূপ্রকৃতির মধ্যে আমরা পড়ছি, কিন্তু এটা মহাদেশেই একটা জলমগ্ন অংশ হিসেবে ধরা হচ্ছে, কারণ ঢাল অত্যন্ত কম এবং একেবারে মহাদেশের শেষ প্রান্ত থেকেই এর শুরুটা হচ্ছে, সুতরাং এটা মহাদেশেরই একটা অংশ বলা যেতে পারে। এবং এটা কিন্তু শিয়াল দিয়ে তৈরি, আমরা শিয়াল এবং সীমা সম্পর্কে জেনেছি, তো সেই শিয়াল, সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই অংশ দিয়ে কিন্তু মহাদেশের শিলাটা তৈরি। মহীসোপান স্থলভাগের দিকে থেকে ধীরে ধীরে ঢালু হয়ে গভীর সমুদ্রের দিকে নেমে যায়। তো এটা আমরা চিত্রে দেখেছি, ধীরে ধীরে গভীর সমুদ্রে নেমে যাচ্ছে, অর্থাৎ ঢালের দিকে চলে যাচ্ছে। এটা এর ঢাল অত্যন্ত মৃদু হয়, সাধারণত 1 ডিগ্রি হয় বা তার কমও হতে পারে, এবং আরও সুবিস্তৃত মহীসোপানের ঢাল আরও কম হতে পারে। এর গভীরতা 100 ফেদম বা 200 মিটারের মধ্যে থাকে, এটা আমরা বৈশিষ্ট্য সংজ্ঞাতেই পড়েছি। মহীসোপানের সঞ্চিত পদার্থসমূহের মধ্যে বেশিরভাগ নুড়ি, মোটা মিহিদানা, বালিকণা, শিলাচূর্ণজাত কাদা থাকে, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ফলে এই যে অবক্ষেপ থাকে এগুলো কিন্তু খুব মিহি হয়ে যায়, ছোট ছোট অবক্ষেপ হয়, কারণ সমুদ্র তরঙ্গের আঘাতটা এখানে কাজ করে। প্রবালের দেহাবশেষ জমে মহীসোপানের প্রবাল দ্বীপ বা প্রবাল প্রাচীর তৈরি হয়। তো এই বিষয়টা আমরা প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর সম্পর্কে ডিটেলসে জানবো, কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু এই একেবারে উপকূলের কাছাকাছি অঞ্চলে, উপকূল সংলগ্ন অঞ্চলে
প্রবাল দ্বীপটা কিন্তু তৈরি হতে পারে বা হয়ে থাকে। তো এটা একটা বৈশিষ্ট্য। মহীসোপানের অবস্থিত আগ্নেয়গিরিসমূহে মহাদেশীয় আগ্নেয়গিরি সব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো স্বাভাবিক মহাদেশীয় আগ্নেয়গিরি এবং মহীসোপানের কাছে যে আগ্নেয়গিরি থাকে তাদের বৈশিষ্ট্য প্রায় একই হবে, কারণ দুটোই কিন্তু স্থলভাগের খুব কাছাকাছি অবস্থিত। মহীসোপানের বিস্তার সব জায়গায় সমান হচ্ছে না। গড় বিস্তার ৭৮ কিলোমিটার হয়ে প্রায় ১৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মহীসোপানও কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ দীর্ঘ দীর্ঘ মহীসোপান উপকূল ভাগ থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্তও বিস্তৃত মহীসোপান আছে, অর্থাৎ দীর্ঘ জায়গা ধরে এটা কিন্তু বিস্তৃত হতে পারে। শ্রেণীবিভাগ মহীসোপানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অবস্থান অনুসারে, একটা উৎপত্তি অনুসারে। অবস্থান অনুসারে কি? তটদেশীয়, অর্থাৎ একেবারে উপকূল ভাগের কাছাকাছি যেটা, সেটাকে বলা হচ্ছে তটদেশীয় মহীসোপান। আরেকটা হচ্ছে নেরিটীয় মহীসোপান বা মহীঢাল পর্যন্ত, অর্থাৎ দুটো ভাগে আমরা ভাগ করে নিচ্ছি অবস্থানটাকে, এইভাবে গিয়ে এই ঢালে মিশছে। তো এই মহীসোপানকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে উপকূলের কাছাকাছি, এখান থেকে উপকূল ভাগ, বেলাভূমি এখান থেকে জল শুরু হচ্ছে। তো এতটা পর্যন্ত আমরা বললাম তটদেশীয়, অর্থাৎ তটদেশ বা উপকূলের কাছাকাছি। আরেকটা হচ্ছে নেরিটীয়, অর্থাৎ এই ঢাল শুরু হচ্ছে, মহীঢাল শুরু হচ্ছে এখান থেকে, এর যে প্রান্তভাগ এই পর্যন্ত, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। উৎপত্তি অনুসারে কিভাবে তৈরি হচ্ছে সেটা হিমবাহ সৃষ্ট, অর্থাৎ হিমবাহ যখন হিমযুগ ছিল তখন এই অঞ্চলে হিমবাহের কার্যের ফলে এটা তৈরি হয়েছে বলা যেতে পারে। আর নদী অধ্যুষিত মহীসোপান নদীর কার্যের ফলে। আরেকটা বলা হয় ৩ প্রকার, যে প্রবাল অধ্যুষিত মহীসোপান, অর্থাৎ প্রবাল দ্বীপ যেখানে দেখতে পাওয়া যায়, সেই প্রবাল থাকলে তাকে বলা হচ্ছে প্রবাল অধ্যুষিত মহীসোপান। তো এইভাবে এর শ্রেণীবিভাগটা করা হয়। এর অর্থনৈতিক গুরুত্ব কী আছে? বাণিজ্যিকভাবে মৎস্য শিকার কেন্দ্র গড়ে ওঠে, কারণ উপকূল ভাগে বিভিন্ন খাদ্যদ্রব্যের সন্ধানে বিভিন্ন মৎস্য এসে থাকে, মাছ এসে থাকে, সেখান থেকে কিন্তু মৎস্য আহরণটা অনেক বেশি সুবিধাজনক। সেজন্য বড় বড় যে মৎস্য আহরণ ক্ষেত্র, বাণিজ্যিকভাবে যেখানে মৎস্য ধরা হয়, মাছ ধরা হয়, যেখানে বড় বড় জাহাজে করে মাছ ধরা হয় বাণিজ্যিকভাবে, সেই অঞ্চলগুলো কিন্তু এই মহীসোপানেই অবস্থিত। কারণ অনেক বেশি ঢালে সেখানে কিন্তু মাছ যায় না, কারণ সেখানে তার মাছের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, বা তার বসবাসের জন্য যেটুকু আলোকের প্রয়োজন সেটা পাওয়া যায় না। সেজন্য মহীসোপানেই কিন্তু মৎস্য আহরণ ক্ষেত্রগুলো বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া পেট্রোলিয়াম খনিগুলো মহীসোপানে অবস্থিত। আমরা মুম্বাই জানি, ভারতবর্ষের সবচেয়ে বড় যেটা তৈলক্ষেত্র এখনও পর্যন্ত, মুম্বাই, সেটাও কিন্তু এই মহীসোপান অঞ্চলেই অবস্থিত। বোম্বে থেকে কিছু দূরে আরব সাগরে, মুম্বাই থেকে কিছু দূরে আরব সাগরে। তো সেই পেট্রোলিয়াম খনি, আবার পারস্য উপসাগরের যে সমস্ত সারা পৃথিবীর যে বড় বড় তৈলক্ষেত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু পারস্য উপসাগরের একেবারেই মহীসোপান অঞ্চলেই দেখতে পাওয়া যায়। মহীসোপান ভগ্ন তটের কাছে সামুদ্রিক বন্দর গড়ে ওঠে, অর্থাৎ এইভাবে এই যে উপকূল ভাগ, আমরা যদি এটা উপকূল ভাগ ধরি এবং এটা জলভাগ, তো যেখানে ভগ্ন সমুদ্র উপকূল দেখা যায়, এই ধরনের ভগ্ন সমুদ্র উপকূল দেখা যায়, সেখানে কি হয়, জাহাজের পক্ষে পোতাশ্রয়, অর্থাৎ এখান থেকে বন্দর তৈরি হওয়াটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক। কারণ এখানে অনেকগুলো কারণ আছে, এখানে সমুদ্রের তরঙ্গের আঘাত থেকে রক্ষা পায়, ঢেউ থেকে রক্ষা পায়, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। তো বিভিন্ন কারণ থাকে, তার জন্য এই সমস্ত ভগ্ন অঞ্চলে কিন্তু সামুদ্রিক বন্দরগুলো দেখতে পাওয়া যায়। সামুদ্রিক উদ্ভিদ বা সি উইড চাষ হয়ে থাকে, ঝিনুক, শামুক চাষ, বিভিন্ন প্রকার জলনির্ভর চাষগুলো কিন্তু এখানে হয়ে থাকে। এরপর হচ্ছে মহীঢাল, মহীসোপানের পর মহীঢাল। মহীসোপান যেখান থেকে শেষ হচ্ছে, মহীসোপানের প্রান্তভাগ থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত খাড়া ঢালু সমুদ্র তলদেশকে বলা হচ্ছে মহীঢাল। অর্থাৎ মহীসোপান, মহীঢাল, এরপর গভীর সমুদ্রের সমভূমি শুরু হচ্ছে। তো এই যে বিস্তৃত যে ঢালু অংশ, এই যে ঢালু অংশ, এই ঢালু অংশটাকে বলা হচ্ছে মহীঢাল। সমুদ্রের তলদেশে গড়ে 200 মিটার থেকে 4000 মিটার পর্যন্ত মহীঢালের বিস্তৃতি কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ দীর্ঘ অঞ্চল জুড়ে এটা বিস্তৃত। উৎপত্তি কিভাবে হয়ে থাকে? সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে মহীঢালের উৎপত্তি হয়ে থাকে, চ্যুতির ফলে, অর্থাৎ ওই যে একটা অংশ নিচে নেমে যাচ্ছে, চ্যুতির ফলে এরকম অংশটা নিচে নেমে গেল, এখানে নেমে গেল অংশটা, অর্থাৎ এটা
কিন্তু এই যে ঢালু অংশ তৈরি হচ্ছে মহীঢালটা এরকম চ্যুতির ফলে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। পাললিক সঞ্চয় কার্যের ফলে মহীসোপান অঞ্চল বেঁকে মুচড়ে গিয়ে মহীঢালের উৎপত্তি হয়, অর্থাৎ চাপে পড়ে একটা মহীঢাল এখানে ছিল। তো এখানে প্রচুর প্রেশারের কারণে এখানে পলির যে প্রেশার, তো পলি জমার ফলে পলির প্রেশারের ফলে বেঁকে গিয়ে এরকম ধরনের পরবর্তী সময় বেঁকে গিয়ে এরকম একটা ঢাল তৈরি হচ্ছে মনে করা হয়। তো বিভিন্ন ভৌগোলিক বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করে থাকেন। বৈশিষ্ট্য কি দেখতে পাওয়া যায়? মহীসোপানের সঙ্গে গভীর সমুদ্রের সমভূমির সংযোগস্থল হচ্ছে মহীঢাল, অর্থাৎ মহীঢালের পরে কিন্তু সমুদ্রের সমতল ভাগ শুরু হচ্ছে। মহীসোপানের তুলনায় এই অংশের ঢালের পরিমাণ অনেকটা বেশি থাকে, 5 থেকে 15 ডিগ্রি, প্রচুর পরিমাণ ঢাল এখানে থাকে। আমরা মহীসোপানে দেখলাম 1 ডিগ্রির কম বা 1 ডিগ্রি, এখানে কিন্তু 5 থেকে 15 ডিগ্রি ঢাল। মহীঢালের গভীরতা 200 থেকে 4000 মিটার পর্যন্ত হয়। মহীঢাল প্রধানত মহাসাগরীয় শিলা বা সীমা দ্বারা গঠিত। শিয়াল হচ্ছে মহীসোপান এবং সীমা মহীঢাল। মহীঢালে সঞ্চিত পলিস্তরের মধ্যে কালো, সবুজ, নীল রঙের কাদা, বিভিন্ন প্রকার খনিজ পদার্থ দেখতে পাওয়া যায়। এই যে ওসেনিক ডিপোজিটস আমরা দেখলাম, সেই ওশেনিক ডিপোজিট কিন্তু এই ধরনের জিনিসগুলোকেই বলা হয়, যেগুলো আমরা পরবর্তী সময় জানবো, যেটা একটা বছরে এসেছিল প্রশ্ন। তো এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এটা কিন্তু মহীঢালে দেখতে পাওয়া যায়। পাইরাইট, গ্লুকোনাইট প্রভৃতি এর মধ্যে খনিজ পদার্থ থাকে। পৃথিবীর মোট সমুদ্রের তলদেশের অংশের 15% স্থান জুড়ে কিন্তু মহীঢাল রয়েছে। তো বেশ কিছুটা অংশ কিন্তু মহীঢালের মধ্যে পড়ে। সমুদ্রের তলদেশের যে ভূপ্রকৃতি সেটাকে 100% ধরলে তার মধ্যে 15% মহীঢাল। শ্রেণীবিভাগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। গিরিখাতযুক্ত, অর্থাৎ যেখানে গিরিখাত দেখতে পাওয়া যায়, অর্থাৎ আমরা একটা চিত্রে দেখলাম মহীঢাল এরকম সমুদ্রের সমতলে মেশার সময় কিন্তু গভীর গিরিখাত তৈরি করে মিশতে থাকে। ভৃগুতট মহীঢাল, চ্যুতি ভৃগুতট, উপত্যকা ও পাহাড়যুক্ত। মহীসোপানের শ্রেণীবিভাগ, এরপর মহীঢালের শ্রেণীবিভাগ, এরপর গভীর সমুদ্রের সমভূমি, অর্থাৎ মহীঢাল শেষ হওয়ার পরেই কিন্তু গভীর সমুদ্রের সমভূমি শুরু হচ্ছে। তো একেবারে মহাসাগরের অতল গহ্বর পর্যন্ত, অর্থাৎ মহীসোপান হলো মহীঢাল, এরপর সমতল ভূমি, তারপর কিন্তু সমুদ্র খাত থাকে, বিভিন্ন সমুদ্র খাত। আমরা মারিয়ানের খাতের নাম শুনেছি, সবচেয়ে গভীর। তো সেরকম খাত সমুদ্র সমতলের পরে কিন্তু সেই খাতগুলো থাকে। তো বিস্তৃত অংশ জুড়ে কিন্তু এই সমুদ্র সমতল অংশটা অবস্থিত। বিস্তৃতি কতটা থাকে? গভীর সমুদ্রের সমভূমি মহীঢালের প্রান্তভাগ থেকে অতল গহ্বর পর্যন্ত সমুদ্রের তলদেশে প্রায় 79.3% স্থান অধিকার করে আছে। অধিকাংশটাই কিন্তু সমভূমি। এই সমভূমি কেবলমাত্র গভীর সমুদ্রের সমতল বক্ষে বোঝায় না, এই অংশে রয়েছে জলমগ্ন মালভূমি, পাহাড়, শৈলশিরা, সমুদ্রখাত প্রভৃতি। তবে এই অংশের সমতল বক্ষের অংশ মাত্র 41.8%। অর্থাৎ এই যে সমতল ভূমি তার মধ্যেই বিভিন্ন পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, শৈলশিরা রয়েছে। তো সব কিছু নিয়ে 79.3%, কিন্তু এই যে ফ্ল্যাট একেবারে সমতল অংশটা, এইটার পার্সেন্টেজ হচ্ছে 41.8%। তো ম্যাক্সিমামটাই কিন্তু সমুদ্রের সমতল ভূমি, সমুদ্রের বিভিন্ন যে ভূমির উপর রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে সমুদ্রের সমতল অংশ। গভীরতা কত থাকে? 3000 থেকে 6000 মিটার পর্যন্ত গভীর হয়ে থাকে। ভূপ্রকৃতি মালভূমি, পাহাড়, গায়ট, শৈলশিরা, সমুদ্রখাত এর মধ্যেই কিন্তু সমভূমির মধ্যেই সব কিছু অবস্থান করে। ভূতাত্ত্বিক গঠন কি? ব্যাসল্ট জাতীয় শিলায় গঠিত। শিয়াল জাতীয় শিলায় কিন্তু এই অংশে খুব একটা থাকে না। আমরা জানি সমুদ্রের যে মূল ভূপ্রকৃতি সেটা কিন্তু সীমা। আমরা জিওমরফোলজির জিওটেকটনিক যে পোর্শন সেখানে পড়তে আমরা পেয়েছি সীমা দিয়েই কিন্তু সমুদ্রের ভূপ্রকৃতি তৈরি, কারণ সমুদ্রের ভূপ্রকৃতি হচ্ছে ভারী শিলায় গঠিত। তো এই জন্যই শিয়ালের অংশ কিন্তু খুব কম থাকে এই অংশে। আচ্ছা, সামুদ্রিক অবক্ষেপ, এই অংশে সামুদ্রিক পানি, উদ্ভিদ, সিলিকা জাতীয় অবশেষ, আগ্নেয়গিরিজাত পদার্থ, বিভিন্ন স্থলবিদগ্ধ পদার্থের সঞ্চয় খুব একটা দেখতে পাওয়া যায় না, কারণ সেটা থিতিয়ে পড়ে মহীসোপান মহীঢালি স্থলভাগ থেকে যা আসে। সামুদ্রিক যে মূল অবক্ষেপ, অর্থাৎ প্রাণীর দেহাবশেষ, উদ্ভিদের দেহাবশেষ, সিলিকা জাতীয় দেহাবশেষ, আগ্নেয়গিরি, সমুদ্র অঞ্চলে যে আগ্নেয়গিরি থাকে তার যে
আগ্নেয়গিরিজাত যে ছাই বা বিভিন্ন ধরনের ভস্ম পাথুরে জিনিস, সেগুলো সবই কিন্তু সমুদ্র অবক্ষেপের মধ্যে পড়ে, যেটা আমরা বললাম যে ডিটেলসে পড়বো এর পরবর্তী সময়। তো সেটা কিন্তু সমুদ্রের সমতলেই বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এরপর সমুদ্র খাত, অর্থাৎ যে খাত সমতল ভূমির পরবর্তী অংশে যে গভীর সমুদ্রের খাত থাকে, সেইগুলোকে গভীর সমুদ্র খাত বলা হচ্ছে। সাধারণত দুটি পাতের সংঘর্ষ এলাকাতেই এই সমতল অংশের পর এই খাতগুলো কিন্তু তৈরি হচ্ছে দুটো পাতের সংঘর্ষ এলাকাতে, অর্থাৎ পাতের সাথে সংঘর্ষ হচ্ছে, একটা পাতের সাথে একটা পাতের সংঘর্ষ হচ্ছে, এবং এই যে নেমে যাচ্ছে নিচে, একটা পাত একটা পাতের নিচে চলে যাচ্ছে, এইখানে কিন্তু একটা গভীর খাত অংশ তৈরি হয় ধীরে ধীরে, কারণ এটা নিচে চলে যেতে থাকে এবং এই খাতটা চলে যেতে থাকে। অর্থাৎ এই গায়টের বিষয়টাও এর সাথে আবার ডাইরেক্টলি রিলেটেড। প্রথমে গায়টটা এরকম অবস্থায় থাকে, পরবর্তী সময়টা যত পাতটা এখানে প্রবেশ করতে থাকে, গায়টটা কিন্তু ধীরে ধীরে নিচে নামতে থাকে। সমতল মস্তক বিশিষ্ট পাহাড়কে গায়ট বলে। তো যাই হোক, এই যে খাতগুলো কিন্তু দুটো পাতের সংঘর্ষ অঞ্চল, যেখানে গভীর খাত তৈরি হয়, একটা পাত একটা পাতের নিচে চলে যায়, সেখানে কিন্তু এই খাত অংশ তৈরি হয়ে থাকে। সেটা উৎপত্তির ক্ষেত্রে পড়বো, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। তো প্রথমে সেই বিষয়টা বললাম। বিস্তৃতি, অবনমিত অংশগুলোকে সমুদ্র খাত বলা হচ্ছে। বিস্তৃতি কতটা থাকে? সমভূমি অঞ্চলে গভীর সমুদ্রখাত বিস্তৃত এবং অধিকাংশ সমুদ্রখাত পাত সীমান্তে অবস্থিত, অর্থাৎ ওই যে বিষয়টা বললাম, পাতের সংযোগস্থলে, পাতের সীমান্ত অঞ্চলে থাকে। নবীন ভঙ্গির পর্বত বা দ্বীপপুঞ্জের সমান্তরালে বিস্তৃত হয়। গভীর সমুদ্রখাত সমুদ্রতলের প্রায় 1.8% জুড়ে অবস্থান করে। দৈর্ঘ্য কত, গভীরতা কত? সমুদ্র খাতের দৈর্ঘ্য গভীরতা প্রস্থের চেয়ে 1000 গুণ বা তার অনেক বেশি হয়। সাধারণত এদের প্রস্থ 100 মিটার, গভীরতা 10,000 মিটারেরও বেশি হয়ে থাকে। গভীরতা 10,000 মিটার, অর্থাৎ হিমালয়ের যে উচ্চতা 8,848 মিটার, তার থেকেও কিন্তু গভীর এই সমস্ত খাতগুলো হয়ে থাকে। প্রস্থ খুব বেশি হয় না, 100 মিটার মাত্র। অর্থাৎ এই যে গভীর গিরি খাত, এই যে খাত, এই গভীর খাত অংশ কিন্তু সমুদ্রের নিচে দেখতে পাওয়া যাচ্ছে। প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ 11,033 মিটার গভীরতা বিশিষ্ট। মারিয়ানা খাত সবচেয়ে গভীর, এবং মারিয়ানা খাতের সবচেয়ে গভীর অংশ হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, 11,033 মিটার গভীর। ভূমির প্রকৃতি, গভীর সমুদ্র খাতগুলি দীর্ঘকায়, এর গভীরতা রৈখিক বিস্তারের প্রস্থের তুলনায় অনেক বেশি হয়। খাতগুলি অত্যন্ত খাড়া ঢাল বিশিষ্ট, কোনো কোনো স্থানে ঢাল উলম্বভাবে খাতের নিচের দিকে নেমে গেছে। তো এটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। সামুদ্রিক পাহাড়, অন্তঃসাগরীয় পাহাড়, গভীর সামুদ্রিক সমভূমির স্থানে স্থানে ফাটল বরাবর অগ্নুৎপাতের ফলে হাজার হাজার অনুচ্চ টিলার ন্যায় ভূমির বিশিষ্ট হয়, এগুলোকে সামুদ্রিক পাহাড় বলে। তো মূলত অগ্নুৎপাত এর কারণেই কিন্তু কি হয়, ম্যাগমাটা বেরিয়ে আসে, ম্যাগমা বেরিয়ে এসে লাভা রূপে প্রবাহিত, এবং ধীরে ধীরে সেটা কিন্তু একটা সঞ্চিত হয়ে উঁচু পাহাড়ের ন্যায় ভূমিরূপ তৈরি হয়। এটাকে আমরা সামুদ্রিক পাহাড় বলছি। অগ্নুৎপাতের সাথে কিন্তু সরাসরি এটা সম্পর্কযুক্ত। যেখানে যেখানে অগ্নুৎপাত হয়, সেখানে কিন্তু ওই আগ্নেয়গিরির লাভাটা জমে এই পাহাড়ের সৃষ্টি হয়। এগুলো গম্বুজাকৃতি হয়ে থাকে, এরকম গম্বুজাকৃতি হয়ে থাকে। অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পদার্থ দ্বারা গঠিত হওয়ায় এগুলোকে আগ্নেয় পর্বত বলা হয়ে থাকে। এদের উচ্চতা 50 থেকে 100 মিটার পর্যন্ত হয়। এগুলির মহাদেশ সাগরের 30% স্থান জুড়ে অবস্থিত। অনেক স্থান জুড়ে অবস্থিত রয়েছে, 30% স্থান, প্রচুর। কেন? কারণ হচ্ছে যত পাতের সংঘর্ষযুক্ত এলাকা থাকে, পাতের সংঘর্ষ হওয়া মানেই কিন্তু সেখানে একটা পাত অন্য পাতের নিচে চলে গেলে সেখানে কিন্তু অগ্নুৎপাত হবে, এবং সেই জায়গা থেকেই এই পাহাড়গুলো সৃষ্টি হচ্ছে। তো পাত সংস্থান তত্ত্বের এটাও একটা ভিত্তি যে এই ধরনের পাতের সীমান্তেই কিন্তু অগ্নুৎপাত অঞ্চলগুলো রয়েছে। যেমন প্রশান্ত মহাসাগরে ঘিরে গোলাকারে প্রশান্ত মহাসাগর, এখানে এশিয়ার অংশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো এই যে পুরো প্রশান্ত মহাসাগরে ঘিরে এই আগ্নেয় বলয়টা অবস্থিত, এর কারণেই কিন্তু পাতের একটা প্রবেশ। তো এর ফলে এই 30% স্থান জুড়ে একটা বিস্তৃত অংশ জুড়ে কিন্তু এই শৈলশিরা বা পর্বত বা পাহাড়, আগ্নেয় পাহাড় বা পর্বত, এই অংশটা সমুদ্রে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, অন্যান্য মহাসাগরে ওটা লক্ষ্য করা যায়। শ্রেণীবিভাগ, সমুদ্র তলদেশে প্রায় 1000 মিটার বা তার বেশি উচ্চতা বিশিষ্ট শঙ্কু আকৃতির পর্বতগুলিকে সমুদ্রগিরি বা সি মাউন্টস বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সি মাউন্টস বা সমুদ্রগিরি।
এই শঙ্কু আকৃতির পাহাড়গুলোকে বলা হচ্ছে। সমুদ্রের জলে কিন্তু এরা নিমজ্জিত থাকে। ক্রমশ এই পাহাড়গুলির উচ্চতা বৃদ্ধি পায়, তা জলপৃষ্ঠের উপর অবস্থান করে, তখন এগুলোকে আগ্নেয় পর্বত বলে। অর্থাৎ যেহেতু লাভা ক্রমাগত বেরিয়ে আসতে থাকে, তার ফলে এদের উচ্চতা বৃদ্ধিও পেয়ে থাকে, তো তখন এগুলোকে আগ্নেয় পর্বত বলে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয় পর্বত প্রশান্ত মহাসাগরে অবস্থিত, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে। এই পাহাড়গুলির মধ্যে উচ্চতা কম, সেগুলোকে বলা হচ্ছে সি নোল। সামুদ্রিক পাহাড়গুলি যখন পার্শ্বদেশ খাড়া কিন্তু উপরিভাগ সমতল হয়, তখন পাহাড়গুলিকে গার্ড বলে। আমরা গার্ড সম্পর্কে জেনেছি, এখানে ডিটেলসে যাচ্ছি না। গার্ডগুলির ঢাল অত্যন্ত খাড়া প্রকৃতির হয়, এগুলি সমুদ্রে নিমজ্জিত থাকে। ক্রান্তীয় অঞ্চলে অনেক সময় গার্ডগুলির উপর প্রবাল কীটের বংশবৃদ্ধি ঘটে, নিমজ্জিত প্রবাল দ্বীপ সৃষ্টি হয়, এগুলোকে বলা হচ্ছে অ্যাটল। এগুলি সবই অগ্নুৎপাতের ফলে সৃষ্ট। অ্যাটল সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এখানে ছোট্ট করে বলে রাখি, এই যে নিমজ্জমান পাহাড়, প্রাথমিক অবস্থাতে এটা সমুদ্র সমতলের কাছাকাছি থাকে। সমুদ্র তরঙ্গের কার্যের ফলে গায়টের মাথাটা সমতল সৃষ্ট বিশিষ্ট হয়, এবং এর পাশে প্রবালগুলো কিন্তু তাদের বংশবৃদ্ধি করতে থাকে, প্রবাল দ্বীপ গড়ে ওঠে। এইবার এই পাহাড়টা যখন নিচের দিকে নামছে, নিচের দিকে নিমজ্জিত হচ্ছে পাত সংস্থানজনিত কারণে, তখন প্রবাল দ্বীপ তাদের অনুকূল অবস্থা পাওয়ার জন্য, সূর্যালোক থেকে শুরু করে সমস্ত অনুকূল অবস্থা পাওয়ার জন্য দ্রুত বংশবৃদ্ধি করতে থাকে এর উপরে। যেহেতু এটা নেমে যাচ্ছে, যত যে হারে এটা নামছে তার থেকে বেশি হারে এরা কিন্তু চেষ্টা করে নিজেদের বংশবৃদ্ধি করার জন্য। তো এই যে গোলাকৃতি দ্বীপ সমুদ্রের নিমজ্জিত, এটাকে বলা হচ্ছে অ্যাটল। তো আমরা প্রবাল যখন পড়বো আরও ডিটেলসে এটা জানবো, কিন্তু এই অ্যাটলটা কিন্তু তৈরি হয় এর পাশে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আগ্নেয় পর্বতের পাশে এর চারধারে এই অ্যাটলটা তৈরি হয়। এরপর সমুদ্র খাত সৃষ্টির কি কারণ সেটা বলা রয়েছে। পাত সংস্থানের সময় অভিসারী পাত সীমানায় হালকা মহাদেশীয় পাতের নিচে ভারী সামুদ্রিক পাত প্রবেশ করলে তখন কিন্তু সমুদ্রখাতের সৃষ্টি। আবার ম্যাগমা উপরে উঠে আসলে সমস্থিতিক ভারসাম্য লাভের জন্য সামুদ্রিক ভূত্বক বসে গিয়ে সমুদ্রখাত সৃষ্টি হয়। তো এই দুটো কারণে সমুদ্রখাত সৃষ্টি হচ্ছে। যেটা হচ্ছে ওই সমুদ্রের নিচে যে প্রবেশ করছে, একটা পাতের নিচে একটা পাত প্রবেশ করছে, সেটা একটা অন্যতম কারণ। এবং তার সাথে সাথে সমস্থিতিক কারণে, অর্থাৎ ম্যাগমা উপরে উঠে আসছে, উঁচু হচ্ছে, এবং এর ভারসাম্য বজায় রাখার জন্য কোনো একটা অঞ্চল কিন্তু বসে যায়, নিচু হয়ে যায়। তো এর কারণে কিন্তু সমস্থিতিক ভারসাম্য বজায় রাখার জন্য এটা হতে পারে। চারটে উল্লেখযোগ্য সমুদ্রখাত কী কী আছে? মারিয়ানা খাত আমরা জানলাম, যার চ্যালেঞ্জার ডেপথের গভীরতা 11,033 মিটার। টোঙ্গা খাত প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়, 10,882 মিটার, এবং এর গভীরতম অংশ হরাইজন ডেপথ। পোর্তো বা ব্লেক খাত খুব গুরুত্বপূর্ণ, আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর খাত 9,219 মিটার, এবং এই মহাসাগরে এটা গভীর খাত। আর ভারতের সুন্ডা খাত, সুমাত্রা জাভার দক্ষিণ পশ্চিম উপকূলে এটা দেখতে পাওয়া যায়, এর গভীরতা 7,450 মিটার। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাত সম্পর্কে সরাসরি প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু আমাদের এই ডিটেলসে এগুলো উল্লেখ করতে হবে। এরপর সামুদ্রিক শৈলশিরা। সামুদ্রিক শৈলশিরা আমরা দেখলাম, প্রথমেই আমরা চিত্রে সামুদ্রিক শৈলশিরা দেখেছি, আরেকবার আমরা চিত্রটা দেখে নেব। সামুদ্রিক শৈলশিরা, মধ্য সামুদ্রিক শৈলশিরা। এই যে অগ্নুৎপাতের ফলে ম্যাগমা উপরে উঠে এসে এই যে এখানে উঁচু অংশটা তৈরি করে, এখানে শৈলশিরার উঁচু অংশটা দেখানো নেই, কিন্তু এরকম কিন্তু এখানে উঁচু অংশ এরকম তৈরি হয়, যেটাকে আমরা শৈলশিরা বলছি, কারণ শিরার আকারে এটা অবস্থান করছে, উঁচু হয়ে শিরার মতো অবস্থান করছে এই উঁচু অংশ, এটাকে বলা হচ্ছে শৈলশিরা। এবং যেহেতু এটা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, সাগরের দুটোর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, তাই এটাকে বলা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। তো এই বিষয়টা আমরা জানব। গভীর সমুদ্রের সমভূমি মাঝামাঝি সমুদ্রের মাঝ বরাবর নিরবিচ্ছিন্নভাবে পাহাড়, আগ্নেয়গিরি, শৈলশিরা ইত্যাদিকে সামুদ্রিক শৈলশিরা বলে। অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে এই যে পরপর অবস্থিত, এটাকেই বলা হচ্ছে শৈলশিরা, এবং মধ্যবর্তী অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়। বিস্তৃতি কতটা? সামুদ্রিক শৈলশিরাগুলি প্রায় প্রতিটি সমুদ্রের মাঝ বরাবর রৈখিক ও নিরবিচ্ছিন্নভাবে বিস্তৃত, এটা রেখার আকারে বিস্তৃত থাকে। আটলান্টিক মহাসাগরে এটা কিন্তু এস অক্ষরের মতো বিস্তৃত, মিড আটলান্টিক রিজ। শৈলশিরাগুলি ভূপৃষ্ঠের প্রায় 23%, 23.1% স্থান অধিকার করে
থাকলেও পৃথিবীর মোট সমুদ্রের তলদেশে 32.7% অধিকার করে আছে, অর্থাৎ দীর্ঘ অংশ এটা কিন্তু রয়েছে। সমগ্র পৃথিবীব্যাপী সামুদ্রিক শৈলশিরার দৈর্ঘ্য প্রায় 84,000 কিলোমিটার। সমগ্র পৃথিবীতে এর বিস্তৃতি ছেদহীন। বেদ এবং উচ্চতা, শৈলশিরাগুলি মোটামুটিভাবে 1,500 মিটারের বেশি প্রশস্ত এবং সমুদ্রের তলদেশ থেকে এর উচ্চতা 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। গ্রস্ত উপত্যকার উপস্থিতি, শৈলশিরার অক্ষ বরাবর গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে। তো গ্রস্ত উপত্যকা অর্থাৎ খাত অংশ কিন্তু এর পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ শৈলশিরার পাশে কিন্তু এই খাত অংশ থাকে, তো সেটাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা। গঠন, প্রতিসারী পাতসীমানা বরাবর লাভা নির্গত হয়ে দীর্ঘাকার শৈলশিরা সৃষ্টি হয়। সামুদ্রিক শৈলশিরাগুলি ট্রান্সফর্ম চ্যুতি দ্বারা বিচ্যুত, অর্থাৎ এই যে চ্যুতি, ট্রান্সফর্ম চ্যুতি, এগুলো আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতিতে পড়েছি এর আগে। তো সেই ট্রান্সফর্ম চ্যুতি আবর্তনের ফলে সরে যাচ্ছে, তো সেই ট্রান্সফর্ম চ্যুতি বরাবর কিন্তু এই শৈলশিরাগুলো সৃষ্টি হয়ে থাকে। এবার গিরিখাত বা ক্যানিয়ন। মহীঢালের প্রান্ত অংশে আমরা ক্যানিয়ন দেখলাম। মহীঢালের প্রান্ত অংশে সমুদ্রের নদী উপত্যকার মতো খাড়া ভি বা আকৃতির বহু শাখা প্রশাখাযুক্ত খাত পরিলক্ষিত হয়, তাকে বলা হচ্ছে অন্তঃসাগরীয় সামুদ্রিক গিরিখাত বা ক্যানিয়ন। অন্তঃসাগরীয় গিরিখাতগুলি প্রধানত মহীসোপান, মহীঢাল, মহীউত্থান অঞ্চলে গড়ে উঠেছে। আবারও একবার আমরা চিত্রে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি গিরিখাত, অর্থাৎ এই যে খাত অংশ, এগুলো কিন্তু বড় বড় খাত অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যবর্তী অংশে খাত রয়েছে, তো এইগুলোকে বলা হচ্ছে গিরিখাত। মহীঢাল অঞ্চলে সাধারণত দেখতে পাওয়া যায় এটা। সামুদ্রিক গিরিখাত বা ক্যানিয়ন বলা হচ্ছে। এর বৈশিষ্ট্য কি? মহীউত্থান অঞ্চলে গড়ে উঠেছে, এগুলো বয়সে নবীন, এগুলি প্রধানত ভি আকৃতির এবং এর ঢাল 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2 কিমি গভীরতা এটা অবস্থিত। উৎপত্তির কারণ কি? ভূবিজ্ঞানী বাউচারের মতে সমুদ্রের সৃষ্ট দ্রুতগামী তরঙ্গ স্রোত অর্থাৎ সুনামির ক্ষয়কার্যের ফলে এগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময়ে যে সমুদ্রে সুনামির সৃষ্টি হয় তার ফলে এটা তৈরি হয়েছে। তো সুনামি সৃষ্টির বিভিন্ন কারণ রয়েছে। সুনামি অগ্নুৎপাতের ফলে হতে পারে, ভূমিকম্পের ফলে হতে পারে, বিভিন্ন কারণে সুনামি সৃষ্টি, এবং সুনামির যে ঢেউয়ের তরঙ্গ অত্যন্ত গতিশীল হয়, অত্যন্ত শক্তিশালী হয়, তার ক্ষয়কার্যের ফলে এগুলো সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। সমুদ্র তলদেশের চ্যুতির ফলে চ্যুতিতল বরাবর মাঝের ভূখণ্ড অবনমিত হয়ে যে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হচ্ছে তা অন্তঃসাগরীয় গিরিখাত সৃষ্টি করে। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। গিরিখাত বা ক্যানিয়ন সৃষ্টির কারণ হিসেবে এটাকে বলা যায়। তো মূলত এই ভূমিরূপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে। তো যখন এই সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি প্রশ্ন আসবে তখন কিন্তু ডিটেলসে যদি আসে পুরোটা, তাহলে কিন্তু আমাদের সবকটা ভূমিরূপ, প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং উৎপত্তির কারণ কোথায় দেখতে পাওয়া যায় ডিটেলসে কিন্তু আলোচনা করতে হবে, এবং এর সাথে চিত্রটা দিতে হবে। তো এভাবে আমরা উপস্থাপন করব, লিখব। তো আজকে এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।